হ্যাঁ, আসসালামু আলাইকুম। দিস ইজ লিখন আহমেদ ফ্রম এ ওয়ান টেকনোভেশন। তো কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে কথা বলবো হচ্ছে এসইও চেকলিস্ট নিয়ে। আমি প্রায় এটা আরেকটু শর্ট করা যেত, বাট আমি একটু ডিটেইলড ভাবে বা কিছু অপশন একটা জায়গায় আমি আরও বেশি অ্যাড করছি। তো টোটাল 75 প্লাস চেকলিস্ট আজকের ভিডিওতে কথা বলবো সবগুলো এবং ডিটেইলড আলোচনা করবো কীভাবে কী করতে হয়। সো লেটস গেট স্টার্টেড। ওকে, তো ফার্স্টে থেকে শুরু করি। ফার্স্টে থেকে শুরু করি। তো এসইও চেকলিস্টের আগে সবার আগে আমাদের কিন্তু একটা ওয়েবসাইটের অডিট করতে হবে। ওয়েবসাইট অডিট করার পরে তখন আমরা বুঝতে পারবো যে ফার্স্টে ওয়েবসাইটে কী করতে হবে। তো ওয়েবসাইট অডিট করার পরে আমাদের যে ফার্স্টের ধাপ যেটা সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। তো ফার্স্টে আমরা কিওয়ার্ড রিসার্চ করবো এবং কিওয়ার্ড রিসার্চ একটা শিট তৈরি করব যে কোন কোন পেজের জন্য কোন কোন কিওয়ার্ড রিসার্চ করা যাইতে পারে বা কোন কোন পেজের জন্য আমি কি টাইপের কিওয়ার্ডস নেব এবং সেই কিওয়ার্ডসের এগেইনস্টে আমাদের কন্টেন্ট কী হবে সেটা। এটা একটা জিনিস। এরপরে এটা এটা ডিরেক্টলি এমন হবে যে তা না। এটা এটা আমি বলি কীভাবে হবে। এটা আপনি এইভাবে সাজাইতে পারেন, লাইক ওকে। তো এই ক্ষেত্রে ফার্স্টে যখন আমি এখানে দেখাচ্ছি যে পারফর্ম কিওয়ার্ড রিসার্চ প্রাইমারি, এলএসএ এবং লং টেল। তো আমাদের প্রত্যেকটা পেজের জন্য কি কি টাইপের কিওয়ার্ডস হবে, তো এইখানে প্রত্যেকটা পেজের লিঙ্ক এবং এর এগেনস্টে কি কি কিওয়ার্ড হবে সবগুলো কিওয়ার্ডের শিট এখানে থাকবে এবং সেখান থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার কতগুলো কিওয়ার্ড আছে, কতগুলো কিওয়ার্ড রিসার্চ বাকি আছে। তো যতটুকু বাকি আছে বা কতটুকু প্রোগ্রেস হয়েছে সেটা এখানে পার্সেন্টেজ দিবেন। ওকে, লাইক আমার 80% শেষ, তো আমি 80% দিয়ে দেবো এইভাবে। এরপরে আসে যে মেটা টাইটেল এবং কিওয়ার্ডস। তো এইটার মতোই এখানে আমাদের একটা মেটা টাইটেলের একটা অপশন থাকবে, এখানে কিওয়ার্ডসের অপশন থাকবে, আদার্স ইউআরএল এর অপশন থাকবে। সো সেইভাবে মেটা টাইটেল, কিওয়ার্ডস, ইউআরএল এইভাবে এগুলো অ্যাড করে দিবেন। এরপরে যদি আসি যে আমাদের আমরা একটা টেকনিক্যালি এসইওতে আমাদের একটা কথা আছে যে একটা ওয়েবসাইটে জাস্ট একটা H1 ট্যাগই থাকতে পারবে। সেই ক্ষেত্রে আপনি এটা মাথায় রাখবেন যে আমাদের সাইটে যেন জাস্ট একটা H1ই থাকে এবং মাল্টিপল H1 যেন না থাকে, এটা একটা জিনিস। আর প্লাস হচ্ছে যে আমার টপ সেকশনে যেন আমার H1 থাকে, H1 এর উপরে যেন আর কোনো ট্যাগ না থাকে বা আর কোনো হচ্ছে H2 বা H3 বা হোয়াট এভার যে কোনো টাইপের কোনো ট্যাগ যেন না থাকে। জাস্ট উপরে থাকবে H1, তারপরে থাকবে H2, তারপরে H3। এরপরে হচ্ছে আমাদের ইউআরএল এর ক্ষেত্রে ইউআরএল প্রিফারেন্স হচ্ছে যে শর্ট ইউআরএল থাকতে হবে। শর্ট ইউআরএল লাইক কেমন, এই যে যেমন ধরেন যে এটাতে একটা হচ্ছে ওয়ান পেজ এসিও, অন পেজ এসিও। তো অন পেজ এসিও নিয়ে এখানে এমন হইতে পারে যে কমপ্লিট এসিও, কমপ্লিট গাইড ফর অন পেজ এসিও, এই টাইপের একটা ইয়ে হইতে পারে। অথবা হোয়াট ইজ সিমেন্টিক এসিও, অথবা দ্য ফান্ডামেন্টাল অফ এসিও এই টাইপ, অথবা টপিক্যাল অথরিটি ইন এসিও। হ্যাঁ, তো এইভাবে হচ্ছে আমাদের করতে পারি, আমাদের ইউআরএলসগুলা আমরা লিখতে পারি বা ইউআরএলসগুলো এইভাবে আমরা সাজাইতে পারি। এরপরে আমাদের প্রত্যেকটা ওয়েবসাইট যখন আমাদের এইখানে আমরা যখন প্ল্যান করব, ফুল একটা ওয়েবসাইটে যখন আমরা প্ল্যান করব, তখন এই ওয়েবসাইট থেকে 1, 2, 3 বা কয়টা আমার যাবে টোটাল ইন্টারলিঙ্ক হবে, সেই ইন্টারলিঙ্কগুলো কোন কোন পেজে হবে সেই পেজের লিঙ্ক আমরা এখানে বসাই দেবো যে এই পেজে এই টেক্সটের উপরে লিঙ্ক গেছে। সো এইটা একটা জিনিস। এরপর যদি আসি এক্সটার্নাল লিঙ্ক। তো এক্সটার্নাল লিঙ্ক আমরা তো জানি যে ওয়েবসাইটের অথরিটির ক্ষেত্রে বা ওয়েবসাইটের পেজ অথরিটি বাড়ানোর ক্ষেত্রেও এক্সটার্নাল লিঙ্ক দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। আর এক্সটার্নাল লিঙ্ক দিলে জাস্ট পেজ অথরিটি না, এটা আমাদের ওয়েবসাইটের ট্রাস্টওয়ার্দিনেস এবং ওয়েবসাইটের অথরিটি বৃদ্ধি করে। লাইক আপনি একটা কথা বলতেছেন হচ্ছে নিয়ে, মেবি হচ্ছে এনার্জি বুস্টার নিয়ে। তো এনার্জি বুস্টার নিয়ে যে কোনো একটা এনার্জি বুস্টারের সোর্স অথবা কোনো কথা টাইপের কোনো কিছু যদি ইউজ করেন, সেই ক্ষেত্রে একটা এক্সটার্নাল লিঙ্ক আপনি উইকিপিডিয়া হয়তো বা দিয়ে দিতে পারেন, অথবা অথরিটিভ কোনো পেজের এক্সটার্নাল লিঙ্ক আমি সেখানে করে দেবো। এটা একটা জিনিস। এরপরে আসবে হচ্ছে ইমেজ অল্টারটেক। ইমেজ অল্টারটেক সম্পর্কে আমরা অলরেডি সবাই জানি
ইমেজ অর্ডার ট্যাগ ইউজ করতে হবে, এবং হচ্ছে ইমেজের নেমসগুলোও আমাদের টার্গেটেড কিওয়ার্ড দিয়ে অপটিমাইজ করতে হবে, এটা একটা জিনিস। এরপরে আসবো হচ্ছে কমপ্লেক্স আর রিসাইজ ইমেজ ফর পারফরমেন্স। তো ইমেজ কমপ্রেস করতে হবে কি দিয়ে, আমরা মূলত অ্যাজ ইউজুয়ালি ইমেজ কমপ্রেস করে হচ্ছে স্কোয়াশ দিয়ে। এখন আপনি যে বলতে পারেন যে তাহলে আমরা তো চাইলে অনেকগুলো প্লাগইনস ইউজ করতে পারি। প্লাগইনস আপনি ইউজ করতে পারেন, কিন্তু প্লাগইন যখন আপনি ইউজ করবেন সেক্ষেত্রে আপনার ওয়েবসাইট পারফরমেন্স বা ওয়েবসাইটের এই হওয়ার সম্ভাবনা থাকে আর কি, স্পিড ইস্যু থাকার সম্ভাবনা থাকে, যার কারণে আমরা সবসময় ট্রাই করি যে অ্যাট দ্য লেস্ট প্লাগইন ইউজ করতে। এরপরে হচ্ছে সাইট স্ট্রাকচার ডাটা অথবা স্কিমা মার্কআপ আমরা ইউজ করতে হবে আমাদের, এটা হচ্ছে আসলে টেকনিক্যাল পার্ট। এরপরে এটাও এই দুটো একসাথে রাখা যেত, এফএকিউ আর হাউ টু স্কিমা। এফএকিউ আপনি আমাদের সাইটের বটম সাইডে অথবা বটম সেকশনে আমরা মূলত এফএকিউ রাখি। তো ওই এফএকিউ এর জন্য আমরা এফএকিউ স্কিমা মার্কআপ তৈরি করতে পারি বা ইউজ করতে পারি। সেই ক্ষেত্রে ওই এফএকিউগুলো আমাদের রিচ নিবেট বা রিচ রেজাল্টে শো হইতে পারে। এরপরে আসে হচ্ছে ক্যানোনিক্যাল ট্যাগস টু হ্যান্ডেল ডুপ্লিকেটস কন্টেন্ট। তো আমরা যদি একই টাইপের দুইটা কন্টেন্ট হয়, একই কাইন্ডের দুইটা কন্টেন্ট হয়, সেই ক্ষেত্রে আমরা ক্যানোনিক্যাল ট্যাগ ইউজ করব। সেই ক্ষেত্রে কন্টেন্ট ডুপ্লিকেটসির এইটার চান্স আসলে থাকবে না। এরপরে আসি হচ্ছে এক্সএমএল সাইট ম্যাপ। তো আমাদের গুগলের যে ক্রলার আছে বা গুগলের বট আছে, সেটাকে বোঝানোর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস বা সবথেকে একটা ভাইটাল থিং হচ্ছে এক্সএমএল সাইট ম্যাপ এবং হচ্ছে robot.txt। তো আমরা এক্সএমএল সাইট ম্যাপ সেট আপ করবো এবং সেটা আপলোড করবো হচ্ছে আমাদের এই ইয়েতে সার্চ কনসোলে। এরপরে আসে হচ্ছে robot.txt। তো robot.txt-র ক্ষেত্রেও সেম কথা, robot.txt ইউজ করতে হবে এবং পারফেক্টলি কীভাবে robot.txt ইউজ করা যায় সেটা অনেক আছে, ভিডিওস আছে, অথবা আপনি যদি চ্যাটজিপিটিতেও বলেন যে কীভাবে robot.txt ইউজ করবো, দ্যাটস গুড। এরপরে হচ্ছে মোবাইল রেসপন্সিভ আছে কিনা সেটা লক্ষণীয়। মোবাইল রেসপন্সিভ থাকাটা কেন ইম্পর্টেন্ট, লিক হয়েছে বা এটা কিছু একটা। তো সেই ক্ষেত্রে আমাদের মোবাইল রেসপন্সিভ থাকা বা ইউজার এক্সপিরিয়েন্স ঠিক থাকাটা খুবই ইম্পর্টেন্ট, এটা একটা জিনিস। এরপরে হচ্ছে ব্রোকেন লিঙ্ক আর এক্সটার্নাল লিঙ্ক, যে ব্রোকেন লিঙ্ক যদি থাকে সেই ক্ষেত্রে সেটা। এখন ব্রোকেন লিঙ্ক ফাইন্ড করার জন্য আমরা স্ক্রিমিং ফ্রগ ইউজ করতে পারি। এখন আপনি বললেন না যে কীভাবে ব্রোকেন লিঙ্ক ফাইন্ড করবো, হয়তো সামনে ভিডিও আসবে। তো এরপরে এলসিপি, এফআইডি, সিএলএস এই টাইপের যে প্রবলেমসগুলো আছে আমাদের কোর ওয়েব ভাইটালসে, এই প্রবলেমগুলো ফিক্স করা। এরপরে হচ্ছে যে যদি আমাদের থাকে সাইটে ইমেজ বেশি থাকে, সেই ক্ষেত্রে ওই ইমেজগুলো আমরা লেজি লোড ইউজ করতে পারি। যদি লেজি লোড ইউজ করি সেই ক্ষেত্রে আমাদের সাইট লোড হবে তাড়াতাড়ি এবং সেটা ইউজার এক্সপিরিয়েন্সের জন্য ভালো। এরপরে আমরা ব্রাউজার ক্যাশিং ইউজ করতে পারি। ব্রাউজার ক্যাশিং কেন ইউজ করবো, সাপোজ আমি এই ওয়েবসাইটটাতে আমি অলরেডি ঢুকছি, তো অথবা এই ওয়েবসাইটে আমি অলরেডি ঢুকছি, তো এই ওয়েবসাইটে ঢোকার পরে আমাদের এই এই আমি যে সাইটে ঢুকছি এখন, এরপরে আমি রিলোড করলে আমার সাইটটা আর লোড নিবে না। আমি যখন যে অবস্থানে ছিলাম সেই অবস্থান থেকেই আমার সাইট আবার লোড হওয়া শুরু হবে। এরপর যদি আমি আবার ভিজিট করি সেই ক্ষেত্রে ব্রাউজিং ডাটার যে ক্যাশিং থাকে ওই ক্যাশিংয়ের জন্য আর পরবর্তীতে আমার লোড নেবে না। এরপরে আমরা আরেকটা কাজ করতে পারি, সিডিএন ইউজ করতে পারি। সিডিএন হচ্ছে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্কের মধ্যে সবথেকে ভালো বা পরিচিত হইতে পারে হচ্ছে আমাদের ক্লাউডফ্লেয়ার সিডিএন। তো ক্লাউডফ্লেয়ার অথবা এই টাইপের যে কোনো সিডিএন আপনারা ইউজ করতে পারেন, পেইড হলে পেইড, আর যদি ফ্রি ইউজ করেন সেক্ষেত্রে ফ্রির মধ্যে ক্লাউডফ্লেয়ার যতদূর জানি আমি ভালো। তো এরপরে সিএসএস, জাভাস্ক্রিপ্ট এবং এইচটিএমএল মিনিফাই করতে হবে। যেহেতু আমরা ইউজার এক্সপিরিয়েন্সের কথা বলতেছি, ইউজার এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে সিএসএস, জাভাস্ক্রিপ্ট যদি মিনিফাই করি সেই ক্ষেত্রে ওয়েবসাইটের সাইজ বা পেজ সাইজটা কমে যায়। সেক্ষেত্রে ওই পেজ সাইজ কমার ফলে আমাদের সাইট লোড হয় তাড়াতাড়ি। তো এর জন্য আমরা সিএসএস, জাভাস্ক্রিপ্ট, এইচটিএমএল মিনিফাই করব। এরপরে আসে হচ্ছে কোর ওয়েব ভাইটালস। তো এই সবগুলো জিনিসই আসলে কোর ওয়েব ভাইটালসের উপরে ডিরেক্টলি প্রভাব ফেলে। সো কোর ওয়েব ভাইটালস নিয়ে আর আলাদা করে কিছু বলার নাই। এরপরে হচ্ছে টেকনিক্যাল এসইওর ক্ষেত্রে যদি বলি, তো এই বা এই ওয়েবসাইট মনিটরিং এর ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা কিন্তু জানি ওয়েবসাইটের 3-4টা হচ্ছে স্টেটাসের র্যাঙ্কিংয়ের। ফার্স্টে হচ্ছে আপনার কি, ফার্স্টে হচ্ছে ক্রলিংয়ের পরে, তারপরে হচ্ছে ইন্ডেক্সিং, এরপরে র্যাঙ্কিং। তো ফার্স্টে হচ্ছে ক্রলিং, তারপর হচ্ছে রেন্ডারিং, তারপরে হচ্ছে ইন্ডেক্সিং, এরপরে হচ্ছে আপনার র্যাঙ্কিং। সো
আমার ওয়েবসাইট যদি ক্রলই না করতে পারে গুগল, সেই ক্ষেত্রে আমি কিভাবে বুঝবো যে আমার ওয়েবসাইট র্যাঙ্ক করবে, বা সেক্ষেত্রে আমার ওয়েবসাইট র্যাঙ্ক করবে না বা ইন্ডেক্সই হবে না। তো সেই ক্ষেত্রে আমাদের ক্রলের কোনো প্রবলেম আছে কিনা সেটা আমাদের দেখতে হবে। এর জন্য আমরা robots.txt, আমাদের সাইট ম্যাপ, তাছাড়া আমাদের ওয়েবসাইটের স্ট্রাকচার এবং হচ্ছে ওয়েবসাইটের ইউআরএল স্ট্রাকচার, এই সব বা কন্টেন্টস, সব কিছু আমাদের আসলে ফোকাস করা উচিত। এটা একটা জিনিস। এরপরে হচ্ছে এই সাইটের এই সাইট ম্যাপ, আপডেটেড সাইট ম্যাপ, এটা আসলে মূলত নিউজ ওয়েবসাইট বা বড় বড় ই কমার্স ওয়েবসাইট যদি থাকে সেক্ষেত্রে সাবমিট করা, কিছুদিন পর পর সাবমিট করা বেটার। আর এরপরে হচ্ছে যে অর্গানিক কিওয়ার্ডস কি পরিমাণ আছে সেটা এইখানে, এই যে আমরা সার্চ করতে হলে দেখতে পারি যে অর্গানিক কিওয়ার্ডস কি কি আছে। এখান থেকে এগুলো আমরা মনিটর করবো এবং এগুলা থেকে কিভাবে আরো ইমপ্রুভ করা যায় সেটা আমরা দেখব। আচ্ছা, সো এরপরেও অ্যানালিটিক্সে যদি আমরা যাই, অ্যানালিটিক্সে দেখবো যে আমরা আসলে কোন কোন পেজ বা কোন কোন পেজ ভালো পারফর্ম করতেছে, কোনটা পারফর্ম কম করতেছে এবং কেন কম করতেছে সেটা আমরা ফাইন্ড আউট করবো। ওকে, এবং ওইটার সেশন কত বা কতক্ষণ সময় ইউজার ঢুকতেছে সেটা আমরা ফাইন্ড আউট করব, এবং ফাইন্ড আউট করার পরে সেটা নিয়ে আমরা কাজ করব। এরপর হচ্ছে মান্থলি এসিও অডিট করতে হবে। মান্থলি একটা এসিও অডিট করবেন যে মান্থলি ফুল পারফরমেন্স কেমন, বা আগের মাসে কেমন ছিল, পরের মাসে কেমন হচ্ছে। এই জিনিসটা আসলে দেখার বিষয় যে কোন বিষয়টাতে আমাদের প্রবলেম হচ্ছে বা কোন বিষয়ে কোনটা র্যাঙ্ক ফল হচ্ছে, সেই র্যাঙ্ক কেন ফল হচ্ছে সেটার উপরে আমাদের কাজ করতে হবে। এরপরে হচ্ছে যে কিওয়ার্ড র্যাঙ্কিং ইন টুলস। আচ্ছা, ট্র্যাক কিওয়ার্ড র্যাঙ্কিং ইন টুল। ট্র্যাকে আমরা যে কোনোভাবে কিওয়ার্ড র্যাঙ্কিং ট্র্যাক করতে পারি, স্যামরাসের মাধ্যমে করতে পারি, এইচএফ এর করতে পারি। তো এটা একটা জিনিস। এরপরে ইউজ হিট ম্যাপ টু অ্যানালাইজ ইউএক্স। এখন হিট ম্যাপ অ্যানালাইসিসের জন্য মাইক্রোসফট ক্লারিটি ইউজ করতে পারি। মাইক্রোসফট ওয়েবসাইটে হিট ম্যাপ অ্যানালাইজ করার জন্য আমরা মাইক্রোসফট ক্লারিটি ইউজ করতে পারি। এটা আসলে ফ্রি প্ল্যাটফর্ম। এতে আমরা ওয়েবসাইটে কোথায় কোন কোন ইউজার কতক্ষণ টাইম স্পেন্ড করতেছে সেটা আমরা ট্র্যাক করতে পারি বা বুঝতে পারি। তো হিট ম্যাপ অ্যানালাইজ করতে পারি, এবি টেস্টিং করতে পারি যে কোনো কন্টেন্ট দিয়ে। এই কন্টেন্ট সাপোজ একটা এ কন্টেন্ট, একটা বি কন্টেন্ট, তো এ কন্টেন্ট কেমন র্যাঙ্কিং করতেছে, বি কন্টেন্ট কেমন র্যাঙ্কিং করতেছে, এটা দিয়ে আমরা এবি টেস্টিং করতে পারি। এরপরে আসে হচ্ছে, এরপরে আসি কন্টেন্টের ক্ষেত্রে হাই কোয়ালিটি কন্টেন্ট এবং হেল্পফুল কন্টেন্ট। যেহেতু আমাদের ওয়েবসাইটের যদি পেজ কম থাকে, সাপোজ 20টা বা 25টা বা 10টা পেজ থাকে, সেক্ষেত্রে ওই 10টা পেজকে সাপোর্টিং করার জন্য বা সাপোর্ট দেওয়ার জন্য আমাদের আসলে সাপোর্টিং ব্লগ অথবা হেল্পফুল ব্লগ দেওয়া উচিত। তো এছাড়া ব্লগে এইটার জাস্ট সাপোর্টিং এর জন্য না, ওই ব্লগের থ্রুতে যদি আমি ফানেলিং করে আমার মেইন ওয়েবসাইটে বা মেইন পেজে কন্টেন্ট নিয়ে আমার ইউজারকে নিতে পারি, সেই ক্ষেত্রে এটা আমার একটা পজিটিভ দিক। এটা একটা জিনিস। এনএলপিএলএসএ কিওয়ার্ডস ইউজ করতে হবে আমাদের সাইটে বা আমাদের কন্টেন্টসে, এটা একটা জিনিস। এরপরে আমাদের হেডিং অপটিমাইজ করতে হবে সিমেটিক ওয়েতে। সিমেটিক ওয়েতে হেভি হেডিং যদি অপটিমাইজ করি সেক্ষেত্রে যে কোনো হেডিংস গুগল পিক করবে অ্যাকর্ডিং টু দ্য ইউজার্স কোয়েরি। সো এই ক্ষেত্রে আসলে আমাদের সিমেটিক কিওয়ার্ডস ইনক্লুড করা খুব ইম্পর্টেন্ট। সেই ক্ষেত্রে যে কোনো কিওয়ার্ডস বা যে কোনো হেডিংস আমাদের গুগল পিক করবে। সাপোজ ধরেন যে কেউ কার ওয়াশ নিয়ে সার্চ করছে, সেক্ষেত্রে ওই ওয়েবসাইটের বা ওয়েব পেজে কার ওয়াশ নিয়ে লেখা আছে, আবার ওই ওয়েবসাইটে ধরেন যে কার পলিশ নিয়েও লেখা আছে বা ওই সাইটে, সেক্ষেত্রে কার পলিশেও ওই হেডিংটাও র্যাঙ্কিং আসতে পারে যদি কেউ কার পলিশ নিয়ে সার্চ করে। এরপরে হচ্ছে ইন্টারলিঙ্ক করতে হবে, এটা তো এর আগেও বললাম। কল টু অ্যাকশন বাটন বা কল টু অ্যাকশন টাইপের যে কোনো কিছু অ্যাড করতে হবে। এটা অ্যাড করলে আমাদের ইউজার এক্সপিরিয়েন্স বাড়বে। পিপল অলসো আক্স বা পিপল অলসো আক্স থেকে আমাদের পিএ সেকশন থেকে আমাদের কোশ্চেনগুলো আমাদের সাইডের এফএকিউতে অ্যাড করতে হবে, অথবা এই পিপল অলসো আক্স থেকেও আমাদের কিছু কোশ্চেন নিয়ে ওইগুলার অ্যান্সার এবং কোশ্চেন বা ওই টাইপের ডিসকাশন আমাদের ওয়েবসাইটে করতে হবে। এরপরে আমাদের রিডেবিলিটি বা আমাদের ইউজার এক্সপিরিয়েন্স আরও বাড়ানোর জন্য বা ইউজার ফ্রেন্ডলিনেস করার জন্য সেক্ষেত্রে আমরা টেবিলস, বুলেট বা লিস্টিংস ইউজ করতে পারি। এরপরে আমাদের আরেকটা জিনিস হচ্ছে যে রেগুলার আপডেট করতে হবে আমাদের কন্টেন্ট, কারণ কন্টেন্ট যদি আমাদের আপডেটেড না থাকে, আমরা কিন্তু সবাই জানি যে আমাদের এসইওর মূল ভিত্তি হচ্ছে কন্টেন্ট। তো কন্টেন্ট, আমাদের কন্টেন্ট দেখে আমাদের কম্পিটিটর যদি আমাদের থেকে ভালো কন্টেন্ট দেয়, সেক্ষেত্রে আমাদের কন্টেন্ট এটাও র্যাঙ্কিং ফল করতে পারে। সেক্ষেত্রে আমাদের কন্টেন্টটার দিকে ফোকাস করতে হবে। এরপরে আসে হচ্ছে অথর বায়োস এবং হচ্ছে ক্রেডেনশিয়াল। তো অথর বায়োস কেন ইম্পর্টেন্ট? ইএটি মেনটেন করার জন্য বা ইএটি বিল্ড করার জন্য অথর বায়োটা খুব ইম্পর্টেন্ট। সাপোজ আপনি একটা ডক্টর বা আপনি একটা ফার্মাসিস্ট অথবা আপনি একটা ডেন্টিস্ট, সেই ক্ষেত্রে আপনার বায়ো অথবা আপনার এক্সপিরিয়েন্স, আপনার কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, আপনার ডিগ্রিজ কি কি আছে সেইগুলো আমি যদি মেনশন করি, অথবা আপনার যদি কোনো প্রেস রিলিজ থাকে সেই ক্ষেত্রে ওইগুলো যদি আমি
বায়োতে বা ওইটা ডেসক্রিপশনে অ্যাড করি, সেই ক্ষেত্রে এটা আমাদের ভালো ইএটি মেনটেন করতে হেল্প করবে। এরপরে আসে হচ্ছে কাস্টমার রিভিউস এবং টেস্টিমোনিয়ালস। কাস্টমার রিভিউ এবং টেস্টিমোনিয়াল আমাদের অ্যাড করতে হবে, সেই ক্ষেত্রে ওইটাও আসলে আমাদের এক্সপার্টিস এক্সপিরিয়েন্সের সিগন্যাল বহন করে। এরপরে হচ্ছে যে জাস্ট রোবোটিক ওয়েতে আমি ওয়েবসাইটে বলতে পারবো না বা কোনো কিছু লিখতে পারবো না। ওয়েবসাইটে লিখতে হবে স্টোরি টেলিং টাইপের, বা কাইন্ডা ইউ আর টেলিং স্টোরি অফ সামথিং, বা আপনার স্টোরি আপনি বলতেছেন, বা একটা ইউজার জার্নি তো থাকবে। ইউজার জার্নি যদি গুড না হয়, সেক্ষেত্রে আমার ক্লায়েন্টের ট্রাস্ট হবে না আমাদের ওয়েবসাইট বা আমাদের বিজনেসের প্রতি। সেই ক্ষেত্রে স্টোরি টেলিং এর থ্রুতে আপনি ইউজার জার্নিটা ভালো করতে পারেন। তো এরপরে আরেকটা জিনিস হচ্ছে অ্যাভয়েড ডুপ্লিকেট কন্টেন্ট অর থিন পেজেস। ডুপ্লিকেট কন্টেন্ট এবং থিন পেজেস যদি আমি এই করতে চাই, অ্যাভয়েড করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের স্ক্রিমিং ফ্রগ দিয়ে আমরা চেক করতে পারি যে কোন পেজে কি পরিমাণ কন্টেন্ট বা কি ওয়ার্ডস, হাউ মেনি ওয়ার্ডসের কন্টেন্ট আছে ওইখানে। সেটা আমরা যা করতে পারি, মেজার করতে পারি হচ্ছে স্ক্রিমিং ফ্রগ দিয়ে, সেটা আমরা করব। এরপরে ওইটা এখানে আমরা দেখতে পারি যে ডুপ্লিকেট কন্টেন্ট আছে কিনা, সেই ক্ষেত্রে সেটা আমরা মেজার করব। এটা একটা জিনিস। আমাদের ভয়েস সার্চ অথবা আমাদের এই এখন যে নতুন এইও আসছে বা আনসার ইঞ্জিন অপটিমাইজেশন আসছে, সেই ক্ষেত্রে ভয়েস সার্চ অপটিমাইজেশন যদি আপনি করেন, সেই ক্ষেত্রে ওইটাও এইও বা আনসার ইঞ্জিন অপটিমাইজেশনের মতো করেই হবে। তো সেই ক্ষেত্রে কন্টেন্টগুলো অপটিমাইজ করবেন হচ্ছে ভয়েস সার্চের জন্য, বা যে কন্টেন্ট আসলে দেখবেন যে এই চ্যাট জিপিটির অ্যান্সার হিসেবে দিচ্ছে, বা কোশ্চেন বা যেই টাইপের কোশ্চেন করে বা অ্যান্সারগুলো হচ্ছে, সেই টাইপের এই কন্টেন্টগুলো আপনি ওয়েবসাইটে অপটিমাইজ করবেন। এটা একটা জিনিস। এরপরে হচ্ছে ওয়েবসাইটে আমরা ভিডিও ইউজ করতে পারি ইউটিউবের, অথবা যে কোনো ভিডিও এমবেড করে দিতে পারি, ইউটিউব হতে পারে, তারপরে এই ভিমিও হতে পারে। তাছাড়া মিডিয়া ফাইল বা ফাইলের নেম যেগুলো আছে, সেগুলো আমাদের ডেসক্রিপটিভ ফাইল নেম ইউজ করতে হবে। যেন আমি ফাইল যদি মিসিং হয়, সেক্ষেত্রে আমার জন্য অল্টারডেভ অথবা অল্টারট্যাগ বা ফাইল নেমটা আমরা চিহ্নিত করতে পারি যে দিস ফাইল ইজ মিসিং। এরপরে যদি আসি, সেই ক্ষেত্রে আমাদের কন্টেন্টের টপিক ক্লাস্টার করতে হবে। টপিক ক্লাস্টার ওয়াইজ আমি টপিক ওয়াইজ আমি আহ, বিভিন্ন টাইপের এই ইনপুট করতে পারি, কিওয়ার্ডস বা রিলেটেড বা এনএলপি টার্মসগুলো ইউজ করতে পারি বা ইমপ্লিমেন্ট করতে পারি। এরপরে যদি বলি, আসলেই আমি যদি কন্টেন্ট লিখি যেটা কোনো সার্চ ইন্টেন্ট ফলো করে না, সেই ক্ষেত্রে আসলে সেই কন্টেন্ট লেখা কোনো লাভ নাই। এর জন্য আসলে এই ওয়েবসাইটের এই যে কন্টেন্ট দিব, সেটা যেন আমার সার্চ ইন্টেন্ট অথবা সার্চ ডিমান্ড ফিল আপ করে, সেইটার জন্য আমাদের আসলে কন্টেন্ট লিখতে হবে। এবং হচ্ছে যে যে কন্টেন্ট আমি লিখলাম, কন্টেন্ট পড়ার পরে ইউজার যদি ভ্যালুয়েবল কিছু না পায়, সেই ক্ষেত্রে এই কন্টেন্টটা আসলে যদি ওইখান থেকে ড্রপ হয় ইউজার, সেই ক্ষেত্রে আমাদের র্যাঙ্কিং ফল হতে পারে। এর জন্য আসলে ইউজার সার্চ ইন্টেন্ট ওয়াইজ আমাদের কন্টেন্ট অ্যালাইন করতে হবে। এরপরে হচ্ছে গেস্ট পোস্ট করা যেতে পারে যদি হাই কম্পিটিটিভ কোনো নিউজ থাকে, বা মোটামুটি মিড লেভেলে কম্পিটিটিভ নিউজ থাকলেও গেস্ট পোস্ট ইম্পর্টেন্ট। এরপরে আমরা যাব হচ্ছে ব্রোকেন লিঙ্ক বিল্ডিং। যদি আমাদের কম্পিটিটর যদি আমরা করি, রিসার্চ করি, সেক্ষেত্রে যদি দেখি হয়তো কোনো ব্রোকেন লিঙ্ক আছে, সেই ক্ষেত্রে সেই ব্রোকেন লিঙ্কেও আমরা অ্যাপ্রোচ করতে পারি যে তোমার ওয়েবসাইটে একটা ব্রোকেন লিঙ্ক আছে, এখানে তুমি আমার ওয়েবসাইট অ্যাড করতে পারো। এরপরে আমরা বিভিন্ন ইনফ্লুয়েন্সার সাথে এঙ্গেজ হইতে পারি এবং ওদের সাথে কোলাবোরেট করতে পারি যে তুমি আমার ওয়েবসাইট বা আমার বিজনেস এটা প্রমোট করে দাও। এবং এরপরে যদি আসি, এরপরে হচ্ছে যে ডিরেক্টরিজ গুলো যে আছে, যেহেতু আমি লোকাল এসিও নিয়ে কাজ করি বেশিরভাগ, তো আমাদের লোকাল এসিওতে ডিরেক্টরিজ বা এই টাইপের সাইটেশন গুলো, যে সাইট আছে এই টাইপের সাইটগুলোতে সাইটে সাবমিশন করলে এটা আমাদের ওয়েবসাইটের অথরিটি ইনক্রিজ করে এবং ওইখান থেকেও ট্রাফিক আসে। তো এটা আমরা করব। এরপরে হচ্ছে ব্যাকলিংকের কোয়ালিটি অ্যানালাইজ করব যে কোয়ালিটি কেমন, এটা কি ইউজিসি ব্যাকলিংক অথবা এটা কি কন্টেন্টের থেকে ব্যাকলিংক আসছে, অথবা নো ফলো আর ডু ফলো, অথবা কোন প্ল্যাটফর্ম থেকে আসছে, সেটা আমরা করব, এই মনিটর করব এটা আসলে কোয়ালিটিফুল আর টক্সিক। যদি টক্সিক হয়, সেক্ষেত্রে ওই ব্যাকলিংক আমরা ডিসেবল করে দিব। তো এখানে যে বলে দিছে যে ডিসেবল ব্যাকলিংকস হার্মফুল ব্যাকলিংকস ইন জিএসসি। তো এরপরে সোশ্যাল মিডিয়াতে আমাদের ওয়েবসাইটের বা আমাদের পেজের যে কন্টেন্টগুলো আছে বা ওয়েব পেজের কন্টেন্টগুলো আছে, সেগুলো আমরা প্রমোট করবো বা পাবলিশ করবো।
এরপরে যে লোকাল এসইওর ক্ষেত্রে আরেকটা জিনিস সবথেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রেস রিলিজ বা নিউজ কভারেজ। তো আমাদের সাইট থেকে যদি কোনো প্রেস রিলিজ আমরা নিতে পারি, সেই ক্ষেত্রে ইটস গুড, এবং এটা খুব ভালো বুস্টিং এর কাজ করে সাইটের র্যাঙ্কিং। এরপর হচ্ছে জিএমবি বা গুগল মাই বিজনেস অথবা গুগল বিজনেস প্রোফাইল, যেটাকে এখন বর্তমানে বলে জিবিপি। জিবিপি আমরা অপটিমাইজ করবো, এবং জিবিপি কীভাবে অপটিমাইজ করতে সেটা ভিডিও আসবে সামনে। তো এরপরে লোকাল কিওয়ার্ডস দিয়ে আমাদের জিবিপি অপটিমাইজ করতে হবে, লাইক ক্যাটাগরিজ, তারপর সার্ভিসেস, এইগুলো আমরা কিওয়ার্ডস দিয়ে ইমপ্লিমেন্ট করবো। এরপরে ন্যাপ কনসিস্টেন্সি, ন্যাপ হচ্ছে নেম অ্যাড্রেস ফোন নাম্বার। তো লোকাল এসের ক্ষেত্রে ন্যাপ যদি কনসিস্টেন্ট না থাকে বা সব জায়গায় যদি সেম নেম অ্যাড্রেস ফোন নাম্বার না থাকে, সেক্ষেত্রে গুগল এখানে কনসিডার করে এটা আসলে একটা স্ক্যামি অ্যাপ্রোচ। সেই ক্ষেত্রে গুগল আসলে ওই সাইটকে র্যাঙ্কিং দেয় না, যার কারণে বা র্যাঙ্কিং ফল করে। এর কারণে আসলে ন্যাপ কনসিস্টেন্সির রাখাটা খুব ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে লোকাল স্কিমা, যেহেতু আমাদের টেকনিক্যাল হিসেবে আমরা বলছি যে ওয়েবসাইটে আমরা স্কিমা ইউজ করব। তো এই লোকাল স্কিমা অর্থে এই অর্গানাইজেশন অথবা অ্যাড্রেস স্কিমা আমরা ইউজ করতে পারি হচ্ছে আমাদের লোকাল বিজনেসের ক্ষেত্রে। এরপরে জিএমবির রিভিউ যেগুলো আছে গুগলের, আমাদের রিভিউগুলো হচ্ছে দিতে হবে খুবই তাড়াতাড়ি, এবং হচ্ছে যে ওদের যদি কোনো প্রবলেম হয় বা ব্যাড রিভিউ আসে, সেক্ষেত্রে ঠান্ডা মাথায় বুঝাতে হবে যে কেন ব্যাড রিভিউ হয়েছে বা কী প্রবলেম। আমরা ট্রাই করবো নেক্সট টাইম ভালোভাবে সার্ভিস দেওয়া, এই টাইপের কিছু। এরপরে হচ্ছে যে ব্র্যাকেট যদি দিই আমরা টাইটেলসে যদি আমরা ব্র্যাকেট দিই অথবা নাম্বার দিই, সেই ক্ষেত্রে এটা আমাদের করে এই এটা আমাদের ক্লিক থ্রো রেট বা সিটিআর আমাদের ইনক্রিজ করে। সেই ক্ষেত্রে আমরা ব্র্যাকেট বা নাম্বার ইউজ করবো হচ্ছে টাইটেলসে, যেমন বেস্ট এসিও এক্সপার্ট ইন বাংলাদেশ 2025, অথবা বেস্ট মোবাইল ফোন প্রাইস ইন বাংলাদেশ 2025, এই টাইপের কিছু একটা। তো এরপরে আরেকটা জিনিস হচ্ছে ফিচার স্নিপেট। এর জন্য কিউএনএ এবং টেবিল অ্যাড করব হচ্ছে আমাদের যেন ফিচার হয় আমাদের ওয়েবসাইটটা, বা আমাদের যে কোনো কিওয়ার্ডসের এগেনস্টে আমাদের ওয়েবসাইট যেন ফিচার স্নিপেট র্যাঙ্ক করে। এটা একটা জিনিস। হোয়াট, হাউ, হোয়েন, হাউ, এই টাইপের কোশ্চেন আমরা ওয়েবসাইটে করব। এরপরে যদি আমরা বলি যে আসলে ইনক্লুড ডেফিনেশন স্টাইল অ্যান্সার। ডেফিনেশন স্টাইল বলতে যে কোনো কোশ্চেন টাইপের কোনো কিছু যদি থাকে, সেই ক্ষেত্রে এটার আসলে অ্যান্সারটা ডেফিনেটিভ অ্যান্সার থাকবে বা ডিটেইলড অ্যান্সার থাকবে। তো এরপরে বলা হয়েছে যে এইচএফএম জিএসসি টুলস ইউজ করতে, এটা একটা জিনিস, এটা আমরা করতে পারি। তারপরে আমরা ইউটিএম প্যারামিটার্স ইউজ করতে পারি আমাদের আরওআই মেজার করতে। এরপরে হচ্ছে যে আমাদের ভিডিও স্কিমা যদি আমরা ট্রাই করি, সেক্ষেত্রে আমরা ভিডিও স্কিমা আমরা অ্যাড করতে পারি হচ্ছে আমাদের ওয়েবসাইটে। সেই ক্ষেত্রে দেখবেন যে অনেক সময় ভিডিওগুলো র্যাঙ্ক করে ওয়েবসাইটের থেকে, সেই ক্ষেত্রে আমার ভিডিওগুলো র্যাঙ্ক করবে। এরপর হচ্ছে ফাস্ট লোড স্পিড, একটু আগে টেকনিক্যালেও বলছি যে আমাদের ফাস্ট লোডিং স্পিডটা এনশিওর করতে হবে। যদি রেফল্যাং ইউজ করি বা রেফল্যাং ট্যাগ ইউজ করি, সে আমাদের যদি মাল্টিঅ্যাঙ্গুলার থাকে, এই এসইও প্রজেক্ট থাকে বা বিভিন্ন ভাষার মাল্টিপল ভাষার ওয়েবসাইট থাকে, সেই ক্ষেত্রে আমাদের রেফল্যাং ইউজ করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের মাল্টিপল ল্যাঙ্গুয়েজ আমরা সাপোর্ট করাতে পারবো, এটা একটা জিনিস। আর রান রেগুলার টেকনিক্যাল অডিটস অ্যান্ড উইথ স্ক্রিমিং ফ্রগ। এই স্ক্রিমিং ফ্রগ দিয়ে আমরা মাঝে মাঝে চেক করবো যে আসলে কোনো ইরোর্স বা কোনো প্রবলেমগুলো হচ্ছে নাকি, বা 404 আছে কিনা, বা 302 301, অথবা 44, অথবা 502 501, অথবা 503, অথবা এই আমাদের টেকনিক্যাল ইরোর্সগুলো আছে কিনা। তো এই ইরোর্সগুলো আমাদের করতে হবে, ফিক্স করতে হবে অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল। তো এই জিনিসগুলো যদি আমরা ফিক্স করি বা এই জিনিসগুলো নিয়ে যখন আমরা কাজ করব, সেই ক্ষেত্রে আমাদের আর আদার্স মোটামুটি আর কিছু থাকবে না হচ্ছে আমাদের চেক করার জন্য। সো এ হচ্ছে আজকের ভিডিও। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।